নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নির্বাচন দিলাম একটা, শেখ হাসিনার ফাঁসি দিলাম একটা, পোর্টগুলি দিয়ে দিলাম, আমার তো মিশন সাকসেসফুল, মিশন কমপ্লিট। এখন আমি চলে যাবো আমেরিকাতে, সমস্যাটা কি? যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবে বলে আমার কাছে মনে হয় না ভাই। আমি মনে করি এটা বিএনপির জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না। এ পাতানো খেলা হতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ আমি লক্ষ্য করেছি ডক্টর ইউনূস সরকারের যে কোনো কর্মকাণ্ড যত বিতর্কিত হোক না কেন, সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো মানে জামাত, বিএনপি, এনসিপি এরা কোনো ধরনের সাধারণত প্রতিবাদ করে না। তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে, যেটা নাকি একেবারে নির্লজ্জের মতো হয়ে যায়। সেটা একটা লোক দেখানো মৃদু কোমল কোমল প্রতিবাদ তারা হতে বলে, মানে কথা বলে। কারণ আপনি কোনো এক্সপ্লেন করবেন না, আপনার মতো করে চলবে, তা তো হবে না রে ভাই। অ্যাটর্নি জেনারেল তো মহাজ্ঞানী সাহেব, উনি তো মহাজ্ঞানী, উনি বলেছেন। তো উনি যে বলেছেন, উনি তো বিএনপির নমিনেশন চান, তো উনি বিএনপির নমিনেশন চান, ইলেকশন করবেন। এখন যদি বিএনপির নমিনেশন চান তাহলে ধরে নিতে পারে উনি বিএনপির একজন কর্মী। উনি বিএনপির কর্মী হয়ে বলেছেন সব পারেন, আর ওনার নেতা যে বসে আছে ইংল্যান্ডে, সেটা বলে পারেন না। তাহলে উনি কি ওনার নেতার চেয়েও বেশি জ্ঞানী হয়ে গেছেন? এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন ছিল, আনু মোহাম্মদ সাহেব যেটা লিডার ছিলেন, ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতালও ডাকছিলেন, এত পাওয়ারফুল একটা সংগঠন। তো সেই সংগঠনের কোনো আওয়াজ শুনি না কেন? আনু মোহাম্মদ সাহেব কোথায় এখন? মুজাহিদুল ইসলাম সেলিম কোথায়? আমাদের আব্দুল্লাহ আবু সাইদ কোথায়? এই সমস্ত বিপ্লবীরা কোথায়? সবকে গর্তের মধ্যে ঢুকে বললো নাকি রে ভাই? অবশ্যই পাত্তাই দেয়নি বাংলাদেশে ভাই। সহজ বাংলায় বললাম, পাত্তাই দেয় নাই। এর আগে বাংলাদেশ দুইটা চিঠি লিখছে, দুইবার কোনো জব দিছে, কোনো কনক্রিট জব দিছে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। আমরা একটু আলোচনা করতে চাই যে নির্বাচন হওয়ার কথাবার্তা বলা হচ্ছে ফেব্রুয়ারির দিকে, সেই নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে, কতটা অংশগ্রহণমূলক হবে, অথবা আওয়ামী লীগ সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা। এর মধ্যে আমরা নানান পর্যায়ে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এক ধরনের চাপ সম্ভবত আসতে শুরু করেছে সরকারের উপরে আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে। যদি আওয়ামী লীগ শব্দটা তারা এখনো পর্যন্ত উচ্চারণ করেনি, তবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে শুরুতে এই প্রশ্ন, আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা? এবং আপনার কথা বলার সুবিধার্থে আমি একটু ধরিয়ে দিই যে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে যে কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেলেন, সেখানে তিনি বিভিন্ন পর্যায়ে যে বৈঠকগুলো করেছেন প্রধান উপদেষ্টা সহ এবং তার পরবর্তী যে ফেসবুক স্ট্যাটাস গুলো দিয়েছেন, সেখানে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। আপনি বিষয়টিকে কি হিসেবে দেখছেন? এবং আমরা জানি যে কমনওয়েলথভুক্ত 56টি রাষ্ট্র রয়েছে। বিষয়টা হয়েছে কি, আপনি এই যে কমনওয়েলথ মহাসচিবের যে আপনার পোস্টের কথা বললেন, এটা অবশ্যই আমার চোখে পড়ে নাই। বাট আপনি যে কথাটা বললেন নিশ্চয়ই আপনি দেখে তো বলেছেন। তো এটা যদি উনি বলে থাকেন, বলাটাই স্বাভাবিক। স্বাভাবিক এই কারণে, যেই আসুক বিদেশি যত দেশের প্রতিনিধি আসুক, কোন প্রতিনিধি এ কথা বলবেন না যে একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ অথবা পার্টিসিপেটরি, আপনি যে শব্দই ব্যবহার করেন না কেন, সেই নির্বাচন ভাই সারা দুনিয়ার কাছে খুব ভালো নির্বাচন হিসাবে বিবেচিত হবে না। এখন এই ধরনের খারাপ নির্বাচনের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ছিল, আমরা এর আগে বহুবার দেখেছি। সেই 96-এর ফেব্রুয়ারি নির্বাচন থেকে শুরু করে এর আগে এরশাদের নির্বাচন বহু দেখেছি। তারপরে এই 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 24-এর নির্বাচন, আমরা এই ধরনের নির্বাচন বহু দেখেছি। এবং এই নির্বাচনগুলো সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষের কাছে একটা অচেনা নির্বাচন এবং তাদের কাছে একটা অগ্রহণযোগ্য নির্বাচন। এখন অগ্রহণযোগ্য নির্বাচন হলে কি দেশ চালাতে পারবে না? পারে তো। সামরিক শাসনটা তো সবার কাছে অগ্রহণযোগ্য, তারা কি দেশ চালাচ্ছে না? চালাচ্ছে। এখন কথা হলো যে ডক্টর ইউনূস, যিনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন, বেশ বাহাদুরি করে গর্ব করে বলেছেন আমরা এমন একটা নির্বাচন দিব যেটা নাকি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, সেটা বলার পর যদি এরকম একটা নির্বাচন হয়, তাহলে সেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। ইউনূস সাহেবের যদি মান সম্মান থাকে, ওনার জন্য অপমানজনক হবে। আর যদি মান সম্মান না থাকে, সেটা অন্য হিসাব, ওই হিসাব নিয়ে কথা বলতে পারবো না।
কিন্তু ওনার মতো লোকের কাছ থেকে এই ধরনের নির্বাচন আশা করা যায় না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো উনি তো এর আগেও বলেছেন, মাঝখানে দেখলাম যে উনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা বোধহয় নাই। এটা উনিও বোধহয় বলেছেন কিছুদিন আগে। সেই কথা উনি কিভাবে বলেছেন আমি জানি না। বলা স্বাভাবিক, কারণ আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম, আর নির্বাচন তো একটা রাজনৈতিক কার্যক্রমই, তাই না? ইসি তাদের আপনার নিবন্ধন স্থগিত করে রাখছে। তো এই সমস্ত কাজ মনে হচ্ছে যে সরকার অগ্রসর হচ্ছে এমন একটা নির্বাচন করার জন্য যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবে বলে আমার কাছে মনে হয় না ভাই। দুনিয়া গ্রহণ যদি নাই করে বা আন্তর্জাতিক যেই দাবিগুলো উঠছে আন্তর্জাতিক ভাবে, তাতে কি সেই দাবিগুলো উপেক্ষা করে করে চাপগুলো সামলাতে পারবে সরকার, অথবা নিজের মতো করে যা করা করতে পারবে? এখন সরকারের কি? সরকার তো ফেব্রুয়ারি পরে চলে যাবে, তাতে কিছু যায় আসে না। যেমন ধরেন হুম। আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ 2024 একে নির্বাচন করলো, ওইটা নিয়ে সারা দুনিয়া লোক পছন্দ করলো না। ওটা কিন্তু আওয়ামী লীগের উপরে চাপ। চাপ কেন? সে আরো 5 বছর থাকার আগ্রহ নিয়ে নির্বাচনটা করেছে, থাকার নিয়ত নিয়ে হুম। নির্বাচন করছে। কিন্তু এদের তো সেরকম নিয়ত নাই। এদের কথা হলো আমি করে দিয়ে চলে গেলাম। এখন লোককে আপনি গালাগালি করতে পারেন, আপনি সমালোচনা করতে পারেন। এখন যদি মনে করেন যে যাই বলুক আমি কিছু মনে করবো না, আমি কিছু মাইন্ড করবো না, যদি সে মনে করে, এইভাবে যদি সিদ্ধান্ত নেয়, যদি কেউ সিদ্ধান্ত নেয় আমাকে যে যাই বলুক আমি অপমান বোধ করবো না, তাহলে তাকে আপনি কেমন করে বুঝাবেন যে ভাই এই কাজটা করা আপনার ঠিক হচ্ছে না? এখন ওনাদের ভাবভঙ্গি দিয়ে মনে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে ওনারা কিছু মনে করবেন না, যে যাই বলে বলুক, কি আছে যায়। আমার কাজ তো আমি করতে পারলাম, নির্বাচন দিলাম একটা, শেখ হাসিনার ফাঁসি দিলাম একটা, পোর্টগুলি দিয়ে দিলাম, আমার তো মিশন সাকসেসফুল, মিশন কমপ্লিট। এখন আমি চলে যাবো আমেরিকাতে, সমস্যাটা কি? ঠিক আছে, না আপনি যেটা বলছেন সে তো যথেষ্ট লজিক্যাল বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে। কিন্তু কথা হচ্ছে, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে তার স্থায়িত্ব নিয়ে কি কোনো প্রশ্ন থাকবে? মানে টেকসই হবে কিনা, কিংবা মাঝপথে গিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আরো রূঢ় বাস্তবতার মুখোমুখি আমরা হব কিনা, একটা আনরেস্ট সিচুয়েশন আবার নতুন করে তৈরি হবে কিনা এই বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র এটা করে? আমার মনে হয়, এটা আপনার এই আশঙ্কাটা আমার কাছে খুবই সম্ভব, মানে এই আশঙ্কাটা হতে পারে বাস্তবায়িত। কারণ দায় সম্পূর্ণ সমস্যাগুলি যে বুঝবে পরের গভর্নমেন্টের উপর। পরের গভর্নমেন্টকে অনেক কি বলবে যে আপনি তো আসছেন ক্ষমতায় ঠিক আছে, কিন্তু আপনি তো একটা সঠিকভাবে প্রতিনিধিত্বমূলক সরকার নন। কারণ এই দেশের অনেক একটা বড় রাজনৈতিক এই নির্বাচনে ছিল না। কাজে ওই নির্বাচনে ছাড়া আপনি অনেকটা ওয়াকওভারের মতো করে আপনি আসছেন, ওয়াকওভার পাই আসছেন। কাজে এটা ওই সরকারের জন্য একটা বাড়তি চাপ হবে। কিন্তু আনফরচুনেট কি জানেন, আনফরচুনেটলি যখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হলো, তখন কিন্তু এই যে বর্তমানে আওয়ামী লীগকে ছাড়া আর যারা বড় দল আছে, যেমন জামাত ইসলামী অথবা বিএনপি, আমি দুইটাকে ধরি, বাদ বাকি সব তো আমার কাছে মনে হয় দুধভাত টাইপের দল। তো এই জামাত ইসলামী এবং বিএনপি এরা উভয়েই কিন্তু আওয়ামী লীগের এই নিষিদ্ধকরণটা চেয়েছিল। প্রথম দিকে বিএনপি একটু প্রতিবাদ করেছিল যে তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না। পরের দিকে এসে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, যখন নাকি যে হাসনাত আব্দুল্লাহরা তারা মিটিং করলো, ঠান্ডা পানির মানে স্পর্শ পেয়ে পেয়ে আন্দোলন করলো, তখন কিন্তু বিএনপি আর কোনো প্রতিবাদ করে নাই। এবং আমি যতদূর জানি বিএনপি সরাসরি সম্মতি দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নাই। কাজে এটা তো বিএনপি চেয়েছে। এখন যখন বিএনপি চায়, বিএনপি মনে করছে বোধহয় যে ছলে বলে কৌশলে যে আওয়ামী লীগকে দূরে সরে রেখে আমি আগে নির্বাচনে তো বিজয়ী হই, বিজয়ী হওয়ার পর আমি আমার মতো করে কাজ করব, কিসের স্বৈরতন্ত্র কিসের কি, এটা আমি নতুন ধরনের কিছু একটা কায়েম করবো, যদি তারা মনে করে থাকে, আমি মনে করি এটা বিএনপির জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না। এটা আমার ধারণা। আপনি কথা প্রসঙ্গে পোর্টের প্রসঙ্গ নিয়ে আসলেন। লালদিয়া কন্টেইনার টার্মিনাল দেওয়া হয়েছে, পাশাপাশি আরো একটি টার্মিনাল দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নিয়েও কথা হচ্ছে। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তুমুল কোনো বিরোধিতা দেখলাম না। এমনকি লালদিয়া কন্টেইনার টার্মিনাল সহ আরো যেটি দেওয়া হলো বিদেশি কোম্পানিদের হাতে ইজারা দেওয়া হলো, সেই ঘটনার পরে আমরা কয়েকদিন পর দেখলাম তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট, যদিও হাইকোর্টে রিট করা হয়েছে সেটি নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নিয়ে। সবকিছু মিলিয়ে
আমি যদি প্রশ্নটা এরকম করি যে তারপরেও তো ফর্মালি বিএনপি বলেছিল যে আমরা চাই না এই সরকার এগুলো করুক, অনির্বাচিত সরকার। সিপিবি থেকে শুরু করে আরো বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন জামাতে ইসলামীও তারাও বিরোধিতা করেছে। এবং সেনা প্রধানও বলেছিলেন যে কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, নির্বাচিত সরকারই আহ পোর্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাহলে কি সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডক্টর ইউনূস সরকার এমন একটি সিদ্ধান্ত নিল, নাকি আসলেই তিনি জানেন যে এই যে দাবিগুলো খুব দুর্বল দাবি, সো সে যা করার তাই করে যাবেন? বিষয়টি কেমন আপনার দৃষ্টিতে? দেখেন, হতে পারে আপনি যেটা বললেন, যে আশঙ্কাটা করলেন যে এটা একটা আসলে পাতানো খেলা কিনা। এই পাতানো খেলা হতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ আমি লক্ষ্য করেছি ডক্টর ইউনূস সরকারের যে কোনো কর্মকাণ্ড যত বিতর্কিত হোক না কেন, সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো মানে জামাত, বিএনপি, এনসিপি এরা কোনো ধরনের সাধারণত প্রতিবাদ করে না। তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে, যেটা নাকি একেবারে নির্লজ্জের মতো হয়ে যায়। সেটা একটা লোক দেখানো মৃদু কোমল কোমল প্রতিবাদ তারা হয়তো বলে, মানে কথা বলে যে এটা আমরা চাই না, মানি না অথবা, কিন্তু তারপরে আর কিছু না। এর মধ্যে সবচেয়ে কঠিন যে মন্তব্যটা আমি পেলাম কালকে, আমি তারেক রহমান সাহেবের যে পোস্ট, এটা ওখানে উনি বেশ কঠিন ভাবে এলডিসি থেকে উন্নয়নের বিরোধিতা করলেন এবং পোর্টের ব্যাপারে বললেন। কিন্তু এর থেকে কোনো হেলদোল লক্ষ্য করা গেল, কোনো চেঞ্জ তো হলো না। যা বলেছেন বলেছেন, এরাও কিছু বলছে না, তারাও উনি ওখানে করে যাচ্ছেন। বাট রিয়েলিটি হলো কি জানেন, এটা ওনারা করতে পারেন, ওনাদের এই এখতিয়ার নাই। কারণ একটা জিনিস হলো, আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করছেন, একবারে এক এক কথা বলে। একবার বলে এটা G2G একটা কন্ট্রাক্ট হয়েছে, এটা প্রকাশ করা যাবে না। এটা তো G2G কন্ট্রাক্ট না, ওনারা তো কতগুলি প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। G2G কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এর গভর্নমেন্ট আরেক দিকে গভর্নমেন্ট কই? ওই দিকে গভর্নমেন্ট তো নাই। এটা যেটা করছেন ডেনমার্ক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, ডোন্ট ডিসক্লোজার হয় কিভাবে, এগুলো একটা বিষয়। অনেকে প্রশ্ন তুলে আমাদের এখানে কি পোর্টগুলিতে দুর্নীতির আখড়া না? হ্যাঁ আখড়া মানি। এই পোর্টগুলিকে ভালোভাবে চলুক, এটা চাই না? আমি হ্যাঁ চাই, চাই। কিন্তু বিদেশিরা কোনো আপত্তি আছে আসুক, আমিও চাই আসুক বিদেশিরা, আমার তাও কোনো আপত্তি নাই। কিন্তু বিদেশিরা আসলে যে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে আমি তা মনে করি না। আমার কথাটা হলো কি, আপনি যে বিদেশিটা আনলেন, এই বিদেশি কোম্পানি কি পৃথিবীর একমাত্র বিদেশি কোম্পানি? আর কোনো কোম্পানি নাই। এই কোম্পানি জানলেন, এই কোম্পানি আনাই কি আমার জন্য সবচেয়ে লাভজনক হলো? এদের অফারটাই কি সবচেয়ে লাভজনক অফার ছিল? এটা কি কোনো প্রতিযোগিতামূলক পদ্ধতিতে আসছে? আমার প্রশ্ন তো ওই জায়গাগুলোতে। যদি প্রতিযোগিতামূলক ভাবে আসে, আমি যদি বুঝি এটাই বেস্ট, আমি দিব, কোনো সমস্যা নাই। প্রশ্ন হলো এটা যে বেস্ট, এটা কে বুঝলো, কিভাবে বুঝলেন আপনি? সেটা আমার কাছে এক্সপ্লেন করেন। কারণ আপনি ওরা কোনো এক্সপ্লেন করবেন না, আপনার মতো করে চলবে, তা তো হবে না রে ভাই। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা, সরকারের নামটাই অন্তর্বর্তীকালীন, তার মানে এরা দীর্ঘ সময় থাকতে আসে নাই। অন্তর্বর্তী একটা সময় কি, এই সময় থেকে ওই সময় নতুন একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরা থাকবে। এবং তারা বলে যে এটা সংবিধানে না থাকলেও সুপ্রিম কোর্টের 106-এর মাধ্যমে তারা আসছে। আপনি 106-এর যে রেফারেন্সটা করে দেখেন, ওইটা বলাই হয়েছে এই সরকার খালি নিত্যদিনের কর্মকাণ্ডগুলি সম্পন্ন করবে, তারা কোনো দীর্ঘমেয়াদী কোনো যাবে না। তাহলে তারা কোনো জ্ঞান, আপনি এই 3 মাসের সরকার 32 বছরের জন্য চুক্তি করলেন, এটা কেন পারেন? এক নম্বর। দ্বিতীয় কথা ধরেন, এরা আসছে আমাদের এখানে একটা আওলা ঝাওলা লেগে গেছিল, এলোমেলো ছিল, গুছাইয়া একজনের কাছে দিবে, কিছু গোছগাছ করবে, ভালো কথা। এখন ধরেন আমি আমার ঘরটাকে একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম, ভাই ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, একটু গুছাইয়া দেন। সে আইসেই বললো যে আপনার এই যে আলমারিটা আছে না, বুকশেলফটা, এটা আমি বিক্রি করে দিবো, এটা এখানে থাকা ঠিক না, বলে সেটা বিক্রি করে দিল। আমার খাটটাও ভালো না, এটাও বিক্রি করে দিল। আপনি মাটিতে পাতেন, অত শোক লাগান, আপনার খাট দরকার নেই, বিক্রি করে দিবো, অথবা আমি ভাড়া দিয়ে দিবো। ভাই তাকে কি এখতিয়ার দেওয়া হয়েছে? তোমার কাজ হলো এটা গোছগাছ করে দাও। তোমার কি বেচার দায়িত্ব, লিজ দেওয়ার দায়িত্ব তোমার কে দিল রে ভাই? কে দিল? আর যে দিল, ধরেন যে দিল, সে যদি 32 বছর ধরে লিজ দিয়ে দিল, যদি আমার লস হয়, লস প্রজেক্ট হয়, তখন আমি তারে পাবো কই? সে তো ফুরুত। আশিক চৌধুরীর সাথে ইংল্যান্ডের আপনার সিটিজেন, ব্রিটিশ সিটিজেন, তাদের পাবো না। তাহলে এটা কেমন হলো?
তার বিরুদ্ধে মামলা করতে পারবো। ধরেন আমি ইংল্যান্ডে কোর্টে মামলা করলাম, ইংল্যান্ডে কোর্টে যদি বলে তুমি আমার নাগরিকের দায়িত্ব দিছো কে? কি কিন্তু বলবো তারা তো মনে বলেন? করছে তারা সব ধরনের কাজকর্ম করার এখতিয়ার রাখে, একটা নির্বাচিত সরকার যে ধরনের ক্ষমতা রাখে সবকিছু করার। হ্যাঁ, অ্যাটর্নি এটা এটা জেনারেল বলেছে সুপ্রিম কোর্টে, হ্যাঁ, অ্যাটর্নি হাইকোর্টে। জেনারেল বলেছেন, অ্যাটর্নি জেনারেল তো মহাজ্ঞানী সাহেব, উনি তো মহাজ্ঞানী, উনি বলেছেন। তো উনি যে বলেছেন, উনি তো বিএনপির নমিনেশনও চান। হুম। তো উনি বিএনপির নমিনেশন চান, ইলেকশন করবেন। এখন যদি বিএনপির নমিনেশন চান, তাহলে ধরে নিতে পারে উনি বিএনপির একজন কর্মী। তো উনি খুব বিএনপির স্বাভাবিক। কর্মী হয়ে বলেছেন সব পারেন, আর ওনার হুম। ন্যায় নেতা যে বসে আছে ইংল্যান্ডে, সে তো বলে পারেন না। তাহলে উনি কি ওনার নেতার চেয়েও বেশি জ্ঞানী হয়ে গেছেন না কি ভাই? উনি, আপনি আমার এটা বুঝান। সে তো কিন্তু সে বিএনপির একজন কর্মী ভাই, সে এখন নমিনেশন চায়। আর যার কাছে নমিনেশন চায় সে বলে এইটার এখতিয়ার নাই, আর উনি বলেন এখতিয়ার আছে। তো ভালো, তাহলে প্রমাণ তার কাছে শিখুক কি করতে হবে। কিন্তু সে নেতাও তো আবার তীব্র বিরোধিতা করছে না, যে না এগুলো দেয়া যাবে না, এটা ঠিক না। তাহলে বুঝেন বা দলের কি একটা অবস্থা, কর্মসূচি। নেতা কয় একটা, কর্মী কয় আরেকটা, তাহলে কোনটা ঠিক? আমাদের কাছে কোনটা ঠিক হবে? যদি কর্মীটা ঠিক হয় তাহলে তো এটার কোনো বেগ থাকে না। ভাই বুঝি না রে ভাই, এবং কোন দেশে যে আছি। যেই রিটটি করা হয়েছে এটি নিয়ে আমি যথেষ্ট সংশয়ের মধ্যে আছি। আমি জানি না আপনার মানসিকতা কি বা আপনি কি বলবেন। আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যেহেতু বিচার প্রক্রিয়া কি হবে বা রায় কি হবে সেটা আদালতের বিষয়। আমরা শুধু আশঙ্কা বা আশাবাদের কথা বলতে পারি। যদি রিটটি খারিজ হয়ে যায়, যদি বিচারকরা মনে করলেন যে না রাষ্ট্রপক্ষই সঠিক, তাহলে যদি রিটটা খারিজ হয়ে যায় তাহলে তো সরকারের সামনে আর কোনো বাধা রইলো না। তখন যে কোনো কিছু যে কোনো উপায়ে বিদেশি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের যে কোনো বিষয়ে তাদের সাথে যে কোনো চুক্তি করতে পারবে। বিষয়টা কি এরকম না? না, আমি তো মনে করি না, আমি তো মনে করি না। কোর্টের অনেক রায় পরে করতে জনদাবির মুখে উল্টে গেছে। তবে আমি বিশ্বের সঙ্গে বলি, এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন ছিল, আনু মোহাম্মদ সাহেব যেটা লিডার ছিলেন। ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতালও ডাকছিলেন, এত পাওয়ারফুল একটা সংগঠন। তো সেই সংগঠনের কোনো আওয়াজ শুনি না কেন? আনু মোহাম্মদ সাহেব কোথায় এখন? মুজাহিদুল ইসলাম সেলিম কোথায়? আমাদের আব্দুল্লাহ আবু সাইদ কোথায়? এই সমস্ত বিপ্লবীরা কোথায়? সবকে গর্তে ঢুকে বললো নাকি রে ভাই? হ্যাঁ, তারা তেল গ্যাস বন্ধ নিয়ে এত কিছু করে, তাদের প্রতিবাদের ঠেলায় আপনার রূপপুর তো না, আপনার কি বলে ওই কয়লা তোলার যে এটা ছিল, ওটা বন্ধ বন্ধ হয়ে গেল। রামপাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এটা বন্ধ, ওরা তো তুলতে দিল ওটা কয়লা হবে, মানে ইতে উন্মুক্ত পদ্ধতিতে। এত বড় বিপ্লবী এখন যে বন্ধ দিয়ে দেয়, কোনো আওয়াজ তো পাই না। ব্যাপারটা কি? নাকি কিছু খাইয়া টেয়া চুপ হয়ে গেল, বুঝলাম না কিছু। আমরা শেষ করবো সাংবাদিক মাসুদ কামাল। আপনার কাছে আমার আহ সবশেষ যে বিষয়ে জিজ্ঞাসা সেটি হচ্ছে প্রথমেই যে টপিকটা আমাদের ছিল শেখ হাসিনার বিচার সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত, সেই নির্বাচনের জায়গা থেকে আমরা শেখ হাসিনা প্রসঙ্গে একটু আসতে চাই, এটা দিয়ে শেষ করব। ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে, তাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন পর্যালোচনা করছি, আমরা চিঠি পেয়েছি, আমরা পর্যালোচনা করছি। এই কথা দিয়ে কি মিন করে পর্যালোচনা? এত যে কথাবার্তা মানে মাসের পর মাস ধরে হচ্ছে, এখন আবার তিনি বললেন পর্যালোচনা করছি, এটি দ্বারা কি অন্য কিছু মিন করে? অবশ্যই পাত্তাই দেয়নি বাংলাদেশে ভাই, সহজ বাংলায় বললাম, পাত্তাই দেয় নাই। এর আগে বাংলাদেশ দুইটা চিঠি লিখছে, দুইবার কোনো জবাব দিছে, কোন কনক্রিট জবাব দিছে? এইবার কি বলছিলেন আপনি? তো বললেন পর্যালোচনা করছি। আরেকটা কথা বলছি কিন্তু, এই রণধীর জয়সওয়াল আরেকটা কথা বলছে, সে বলছে বিষয়টি খেয়াল করেন, বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। বুঝছেন? মানে আপনি যে বিচারটা করছেন, এই বিষয়টা ভারতের যে বিচারিক এবং আইনগত যে প্রক্রিয়া আছে তার মধ্যে ফালাইয়া তারা একটা খতিয়া দেখতেছে যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। ভাই ওইটা ওই দিল্লি বহুত দূর, বুঝছেন? ওইটা ঢাকা নাকি শহর না। প্রত্যর্পণ বিষয়ক যে চুক্তি আছে সেটা কথা তারা মিন করেছে, কোনটা? ওটা হতে পারে, ওইটাই করে, ওইটাও করে। ওটার মধ্যে ঢুকে দিল, দিয়ে বললো তো ওখানে একটা শর্তই আছে, যদি তারা জি। মনে করে যে তাকে রাজনৈতিক ভাবে তাকে মানে সাজা দেওয়া হচ্ছে,
তারা পাঠাবে না, এবং তারা এখন পুরোটা প্রক্রিয়াটা করবে, তবে ওটার মধ্যে ফালিয়ে দেখবে যে এটা রাজনৈতিক ভাবে কিনা। এবং তারা এটাও তো বলছে যে এটা নিয়ে পরবর্তীতে, এটা ওই আপনার আমি ডিপ্লোমেটের স্টোরিতে পড়লাম, ওখানে তারা বলছে তারা ওখানেও বিচারিক একটা ব্যবস্থার মধ্যে তারা বসতে পারে, এবং সেখানে শেখ হাসিনাকে পর্যাপ্ত আইনগত সহায়তা দেওয়া হতে পারে, যেখানে নাকি শেখ হাসিনা বলবে, তার আইনজীবী বলবে যে এটা হলে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে হচ্ছে, যদি তারা প্রমাণ করতে পারে পাঠাবে না। এবং সব মিলিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি প্রশ্নটা আপনার কাছে এরকম হয় যে জটিলতা একটা থেকেই যাচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে কিংবা ইনক্লুসিভ। অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।